আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে তাহলে আমরা তৃতীয় অধ্যায় পড়ি। তৃতীয় অধ্যায় হচ্ছে বল। আচ্ছা, এখানে আমরা এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি হচ্ছে গতি। গতির বিভিন্ন সূত্র আলোচনা করছি, সূত্রগুলো কিভাবে আসে, বেগের সূত্র, তারপর অতিক্রান্ত দূরত্বের সূত্র। কিন্তু আসলে বস্তু গতিশীল হয় যে কারণে সেটাই হচ্ছে বল। ঠিক আছে? তো বলটা আমরা আজকে আলোচনা করব। তো এই চ্যাপ্টার পড়তে পড়ার সময় আমরা যা যা শিখবো সেটা হচ্ছে মানে পুরো চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো না। তো যা পড়বো তা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, জড়তা এবং বল কি কি রকমের বল আছে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার পড়লে আমরা অবশ্য অনেক কিছু শিখতে পারবো। আমরা আসলে পুরোটা আজকে পড়বো না, সেটা তো আমি বললামই আগেই। জড়তা এবং বলের ধারণা, এবং এখান থেকে নিউটনের প্রথম সূত্রটা আমরা পাবো। নিউটনের প্রথম সূত্র কি জিনিস? সেটা হচ্ছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, এখানে বল প্রয়োগ না করলে আসলে এটা হবে না, এটা হবে আসলে যে বস্তুর উপর লব্ধি বল মানে রেজাল্টেন্ট ফোর্স যদি শূন্য হয়, তাহলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। কারণ সমবেগে, কিন্তু সমবেগে বলছি কারণ হচ্ছে সেটা সরল রেখায় একই দিকে চলতে থাকবে। বেগ এর যদি দিক পরিবর্তন হয় তাহলে সে কিন্তু সমবেগে চলবে না। ঠিক আছে? সমুদ্র অতীতে মনে করো চললো, কিন্তু সমবেগে চললো না যদি তার দিক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এই জন্য বলতে হবে যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, আমরা তো অলরেডি জানি যে বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে বা বস্তুর উপর বল প্রয়োগ না করলে সে স্থির থাকবে, কিন্তু চলন্ত বস্তু আজীবন চলন্ত অবস্থায় চলতে থাকছে, এই জিনিসটা কি আমরা কখনো দেখেছি? আমরা দেখিনি কিন্তু। কারণ একসময় একটা চলন্ত বস্তু থেমে গেছে, তাই না? কি কারণে থেমে গেছে তোমরা কি আন্দাজ করতে পারো যে ওটা কি কারণে থেমে গেল? আমরা মনে করি একটা মার্বেল ইয়ে করে দিলাম, গড়াই দিলাম। ঠিক আছে? গড়াই দেওয়ার পর তার উপর কিন্তু আর কোনো বল প্রয়োগ করিনি। এটা থামানোর জন্য কি কোনো বল প্রয়োগ করেছি? করি নাই। কিন্তু তারপরে বল মার্বেলটা থেমে যাবে একসময়। কারণটা কি? অথবা যে কোনো একটা চাকা, ঠিক আছে, চাকা তুমি গড়াই দিলা, একটা সময় পরে সে থেমে যাবে। তার উপর কিন্তু কোনো বল প্রয়োগ করিনি, তারপরে সে থেমে গেছে। ঠিক আছে? তো আমাদের নিউটনের প্রথম সূত্র অনুসারে এটা হওয়ার কথা ছিল যে বস্তুর উপর বল প্রয়োগ না করলে সে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু চলন্ত মানে সমবেগে চলতে থাকবে। কিন্তু আমরা চাকা বা মার্বেল চালাই দেওয়ার পরে দেখছি ওটা থেমে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে বাতাসের বল, বাতাসে একটা বল প্রয়োগ করে তাকে থেমে দিয়েছে, অথবা ঘর্ষণ বল, মাটির সাথে ঘর্ষণ লেগে লেগে সেটা থেমে গেছে। ঠিক আছে? তার মানে লব্ধি বল আসলে তার উপর শূন্য নয়। ঠিক আছে? এই কারণেই চলন্ত বস্তুটা থেমে গেছে আসলে। আচ্ছা, জড়তা। জড়তা হচ্ছে যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতেছে, এটাই হচ্ছে জড়তা। ঠিক আছে? তার মানে কি? স্থির বস্তু স্থির থাকতে চাইবে, গতিশীল বস্তু সমবেগে একই দিকে চলতে থাকবে। ঠিক আছে? সেটা হচ্ছে জড়তা। জড়তার এক্সাম্পল কি? আমরা কোনো স্থির বস্তুকে যদি হঠাৎ করে সরাইতে চাই তাহলে অনেক বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? কারণ কি? স্থির বস্তুটা স্থির থাকতে চায়। যেমন মনে করো একটা গাড়ি বা একটা টেবিল, ঠিক আছে, এটা স্থির অবস্থায় আছে, ওটাকে যদি আমরা ইনিশিয়ালি যদি সরাইতে চাই তাহলে অনেক বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? এটা গতি জড়তার কারণে, কারণ সে থাকতে চাইছে ওখানে। আবার গতি জড়তা, আচ্ছা ওইটা কিন্তু স্থিতি জড়তার কারণে হয়েছে ওটা। আর গতি জড়তা কি? মনে করে একটা গতিশীল বস্তু, সেটা আসলে গতিশীলই থাকতে চাইবে। তাকে থামানোর জন্য বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? সেটার এক্সাম্পল কি হতে পারে? মনে করো খুব জোরে একটা গাড়ি আসছে, ঠিক আছে, সেটা কিন্তু যাইতেই চাই, সামনে একটা গাছ গাছ পড়ে গেল, গাছটা ভেঙে চুরে গাড়িটা চলতে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তার আরো এক্সাম্পল আছে, যেমন অনেকেই চলন্ত বাস ট্রেন এগুলা থেকে নামতে চায়, এই নামাটা উচিত না।
এটা আসলে আইন করে অপরাধ অপরাধ হিসেবে গণ্য করা উচিত, নামা উচিত না। তোমরা দেখবা যে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আসলে পড়ে গেছে, কারণ ওই একটাই, সেটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তা ওটা গতি জড়তা যদি না থাকতো তাহলে লোকটা যখন গাড়ি থেকে চলন্ত গাড়ি থেকে নামছে ওখানেই স্থির থাকতো, কিন্তু সে তার মানে সামনের দিকে পড়ে যাবে আর কি। আর স্থিতি জড়তা গাড়ির মধ্যেই আছে। তোমরা মনে করো বসে আছো, বাস একটা বাস গাড়ি হঠাৎ করে টান দিল, ঠিক আছে, তোমরা দেখবা যে বসে আছো, তোমার সিটটা সামনের দিকে চলে গেছে, তোমার বডিটা রয়ে গেছে পেছন দিকে রয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে স্থিতি জড়তা। এরকম আরো এক্সাম্পল আছে, ঠিক আছে। কাপড়ের তোমরা ধুলা ধুলা ওলা একটা কাপড়কে পাড়ি দিলে, ঠিক আছে, ধুলাটা কিন্তু চলে যায়, এটা এটা কি কারণে? এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে, ঠিক আছে, ময়লাটা ওখানে থেকে গেছে, কাপড়টা সরে গেছে, এই জন্য। এরকম আরো এক্সাম্পল অনেক আছে। এখানে একটা নিজে করার একটা কাজ আছে, সেটা হচ্ছে মনে করে একটা একটা কাপ আছে, কাপের উপর তুমি একটা কাগজ রাখছো, কাগজের উপরে তুমি একটা পয়সা দিছো, কয়েন দিছো, ঠিক আছে, তুমি কাগজটা খুব দ্রুত যদি তুমি টান দাও তাহলে কয়েনটা এর মধ্যে পড়ে যাবে, ওই কাপের মধ্যে পড়ে যাবে, কারণ হচ্ছে স্থিতি জড়তা, এই আর কি। আচ্ছা, এই যে জড়তার ব্যাপারটা আসলে খুব ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে কি, দেখো গতি জড়তা, একটা সাইকেলের গতি জড়তার একটা ট্রাকের গতি জড়তা কি এক হবে? এক হবে না। একটা সাইকেল অনেক জোরে চালিয়ে এসে আমাকে ধাক্কা দিল, ঠিক আছে, আমার যতটা না ক্ষতি হবে, একটা ট্রাক যদি ঠিক একই একই গতিতে এসে আমাকে ধাক্কা দিত তাহলে ক্ষতিটা আমার অনেক বেশি হবে, তাই না? এই জন্য জড়তার ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা একটা গ্রাফ আছে, দেখো এই গ্রাফটা তোমার দেখতে একই রকমই গ্রাফটা, তাই না, সময়ের সাথে, কিন্তু এর ওয়াই অ্যাক্সিসে পরিবর্তন আছে, এক্স অ্যাক্সিসে সময় আছে, ঠিক আছে, সময়কে ভাগ করা হয়েছে 0 থেকে T1, T1 থেকে T2, আবার T2 থেকে আর আর আরেকটু, এটা হয়তো T3 বা কোন একটা সময়, ঠিক এই গ্রাফটা তো একই রকম। কিন্তু ওয়াই অ্যাক্সিসে তোমরা দেখো এখানে অবস্থান, এখানে বেগ, ঠিক আছে। প্রথম প্রথম গ্রাফটা তোমরা দেখো যে এখানে সময়ের সাথে এর অবস্থান, এখানে মনে করো ইনিশিয়ালি এর অবস্থান এখানে ছিল, T1 সময় পরে, ধরো 5 সেকেন্ড পরে এর অবস্থানের কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। অবস্থান মনে করো এখান থেকে 5 মিটার বা 6 মিটার মনে করো, এখানেও ঠিক 6 মিটার আছে, তার মানে কোনো অবস্থানের পরিবর্তন হয়নি, ঠিক আছে, তার মানে এখানে কোনো বল প্রয়োগ হয় নাই, ঠিক আছে। আচ্ছা, এই T1 থেকে T2, এখানে দেখো এখানে একটা বল প্রয়োগ হয়েছে, ঠিক আছে, এই জন্য তার অবস্থানের পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এখানে তোমার অবস্থান ছিল 6 মিটার, আর এখানে অবস্থান তার ওয়াই অ্যাক্সিসে মনে করো কয় মিটার, 5, এটা আমরা যদি 5 করে ধরি, 5, 10, 15, 20 বা 22 বা 23 মিটার, 22 মিটার মনে করো, তার মানে কি এটা 6 মিটার থেকে 22 মিটার হচ্ছে T2 সময়, তার মানে এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, এই জন্য তার অবস্থানের পরিবর্তনটা হয়েছে। কিন্তু আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, তোমার বেগের সংজ্ঞা কি? বেগের সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার, তাই না, বা দূরত্বের পরিবর্তনের হার, ঠিক আছে। তোমরা দেখো এখানে একটা কনস্ট্যান্ট পরিবর্তন হয়েছে, অবস্থান পরিবর্তন, ঠিক আছে, তার মানে কি এটা কিন্তু সমবেগে গেছে, ঠিক আছে। এখন আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানলাম যে সমবেগে, এটা কোনো বস্তু যদি সমবেগে চলতে থাকে তাহলে কি তার উপর কোনো বল প্রয়োগ হয়েছে? কোনো বল প্রয়োগ হয়নি। আসলে T1 সময়ে এর উপর একটু বল প্রয়োগ হয়েছিল, যার জন্য সে এই বেগটা পেয়েছে, ঠিক আছে, কিন্তু এই T1 থেকে T2 সময় পর্যন্ত তার উপর আর কোনো বল প্রয়োগ হয় নাই, ঠিক আছে, কারণ এখানে শুধু বলটা প্রয়োগ হয়েছিল, সে একটা সমবেগে এই পর্যন্ত গেছে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু T1 থেকে T2 এখানে কিন্তু লব্ধি বল শূন্যতা, কারণ সমবেগে গেছে। সমবেগে আমরা বুঝতে পারলাম কারণ এটা স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্রেট লাইন y mx c, ঠিক আছে, এই ধরনের একটা তোমরা দেখবা যে y mx c, এই জাতীয় রেখা কিন্তু এটা স্ট্রেট লাইন, ঠিক আছে, কারণ ওটা পরিবর্তন একদম সমানুপাতিক পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, T2 সময়ে কি কোনো বল প্রয়োগ হয়েছে? এখানে কোনো অবস্থানের পরিবর্তন হয়নি, ঠিক আছে, অবশ্যই এখানে বল প্রয়োগ হয়েছে, নইলে এটা এটা তো থেমে গেছে, এটা অবস্থান যেখানে মনে করো 22 মিটার এখানে এসে আছে, ঠিক আছে, 22 মিটারের, এটা 22 মিটারেই আছে, তার মানে কি তার অবস্থানের আর পরিবর্তন হয়নি, তার মানে একটা বল প্রয়োগ করে তাকে থামাই দেওয়া হয়েছে, ঠিক আছে। শুধু তার মানে এই সময়টাতে, এই T2 সময়টাতেই শুধু বল প্রয়োগ হয়েছে, এরপরে আর কোনো বল প্রয়োগ হয়নি, ঠিক আছে। আচ্ছা, এই গ্রাফটাতে দেখো একটা বস্তু বেগে, একটা নির্দিষ্ট বেগে চলছে, ঠিক আছে,
0 থেকে t1 সময় পর্যন্ত, ঠিক আছে, এর উপর কোনো বল প্রয়োগ হয়েছে কিনা এই সময় পর্যন্ত। এখানে তার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড মনে করো। এটা যদি 1 সেকেন্ড হয় আর এখানে 6 মিটার হয়, তাহলে 6 মিটার পার সেকেন্ড বেগে সে চলছে। এখান থেকে এই পর্যন্ত তার বেগের কোনোই পরিবর্তন হয়নি, তার মানে সে সমবেগে চলছে। আচ্ছা, t1 থেকে t2, এখানে দেখো t1 থেকে t2 এর বেগ আগে এই ছিল, এর বেগ এইখানে। তাহলে এখানে একটা বেগ বৃদ্ধি হয়েছে, আবার এখানে সময়েরও বৃদ্ধি হয়েছে। তাহলে সময়ের সাথে বেগ বৃদ্ধি হয়েছে, তার মানে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে, তাই না? ঠিক আছে, তার মানে এটা কিন্তু সমবেগ না, এখানে একটা ত্বরণ হয়েছে। ঠিক আছে, আর ত্বরণ থাকা মানে এখানে একটা বল বল প্রয়োগ হচ্ছে, অনবরত একটা বল প্রয়োগ হচ্ছে। কারণ কি? এফ ইকুয়াল টু এম এর, তাই না? এফ ইকুয়াল টু এম এ, এফ হচ্ছে ফোর্স আর এম হচ্ছে তার ম্যাস আর এ হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ত্বরণ আছে তার মানে এখানে ফোর্স আছে, তার মানে টি1 থেকে টি2 সময় পর্যন্ত এখানে বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, আর এখানে টি2তে এখানে আবার সমবেগে ছিল। সমবেগে থাকা মানে কি? তার উপর বল শূন্য। ঠিক আছে, তার মানে এখানে দেখো দুইটার উপর পার্থক্য হচ্ছে, এখান থেকে শুধু এই জায়গাটাতে বল প্রয়োগ হয়েছে টি1 সময়ে, আর এখানে টি2 সময়ে বল প্রয়োগ করা হয়েছে থামানোর জন্য। আর এখানে টি1 থেকে টি2 এটা পুরো সময়ে বল প্রয়োগ হয়েছে, আর এই আগের দুইটার সময়ে, আগের সময় এবং পরের সময় কোন বল প্রয়োগ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, বল। এখন বলের বল সম্পর্কে আরো একটু বিস্তারিত জানি, যে বল কি জিনিস। বল আমরা এর আগে অলরেডি আমরা জেনে আসছি যে বস্তুর অবস্থানের পরিবর্তন, অবস্থান বা অবস্থার পরিবর্তনও ঘটাইতে পারে। অবস্থা বলতে গ্যাস থেকে কঠিন, কঠিন থেকে তরল, এরকম অবস্থা। ঠিক আছে, তোমার বন্ধু বান্ধব অনেক সময় বলতে পারে জিওগ্রাফি চেঞ্জ করে ফেললো, মুখের জিওগ্রাফি চেঞ্জ করে ফেললো, এটা বন্ধু বান্ধব অনেক সময় আর কি করে বলে। ঠিক আছে, এটাই হচ্ছে বল প্রয়োগ। জিওগ্রাফি, মুখের জিওগ্রাফি কেমনে চেঞ্জ করবে? বল প্রয়োগ করে, সে যদি ঘুষি দেয়, ঘুষি দিলে তো মুখের জিওগ্রাফি চেঞ্জ হবে, তার মানে কি? বল প্রয়োগ করা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অবস্থার পরিবর্তন হলো। আবার অবস্থানের পরিবর্তন, একটা বস্তু তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইবে, ঠিক আছে, সেটা মানে বল প্রয়োগ করে তুমি সেটা সরাইবে। আচ্ছা, আমরা অনেক সময় বলতে পারি শক্তি প্রয়োগ। হুম, তোমরা অনেক সময় অনেকে বলো এই একটু শক্তি লাগে রে, আসলে কি তাই? এটা আসলে শক্তি লাগে। শক্তির তো অনেক এক্সাম্পল আছে, যেমন আলো। একটা বস্তু আমি সরাইতে লাগে, বললাম এই শক্তি লাগা, তো আমি কি তাকে বলবো যে তুমি আলো লাগাও বা শব্দ লাগাও? আসলে তা না। ঠিক আছে, বল এবং শক্তি ফিজিক্সের ভাষায় দুইটা আলাদা জিনিস। বল হচ্ছে তার গতির অবস্থার পরিবর্তন করবে, আর শক্তি হচ্ছে অন্য জিনিস, শক্তি হচ্ছে বিভিন্ন প্রকার। সেটা অন্য জিনিস। তার মানে বল হচ্ছে যা স্থির বস্তুকে তোমার চলন গতিশীল করে, অথবা গতিশীল বস্তু গতির পরিবর্তন করে, সেটা হচ্ছে বল। আচ্ছা, বল এখন তোমরা বল 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 আচ্ছা, অনেক সময় আমরা দেখো যে বলের এক্সাম্পল অনেক আছে। কি কি? যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাই না? বৈদ্যুতিক পাখা চলে যেটা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বিদ্যুৎ চুম্বককে বলে আর কি। ঠিক আছে, আবার মনে করো তুমি চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরে ওইটা বিদ্যুতায়িত হয়ে গেছে, এখন তুমি একটা কাগজের টুকরা রেখে দিলা, কাগজের টুকরা দেখো চিরুনি এটা আকর্ষণ করো। ঠিক আছে, এটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল। আবার ক্রেন দিয়ে বস্তুকে উঠানো নামানো, ঠিক আছে, এটাও এক ধরনের বল দিয়ে কাজ করে। তো অনেক বল আছে। আবার চুম্বক পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এগুলো বল। এগুলো বিভিন্ন ধরনের বল, তাই না? এখন তোমরা দেখতে পাইলা যে তুমি একটা টেবিলকে সরাইছো, ফ্যানকে সরাইছো, অথবা অন্য কোনো জিনিসকে সরাইছো হাত দিয়ে, তুমি ওটাকে স্পর্শ করছো, তাই না? চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে, তারা কি স্পর্শ করে? স্পর্শ করে না। ঠিক আছে, আবার তোমার যেটা চিরুনি দিয়ে যে তুমি কাগজের টুকরাকে তুমি টেবিলের উপর থেকে উপরে তুলতেছো, এটা কি স্পর্শ করছে? তার মানে কি? যে তুমি স্পর্শ করেও বল প্রয়োগ করতে পারো, স্পর্শ না করে বল প্রয়োগ করতে পারো। ঠিক আছে, কিন্তু আসলে মূল কথা হচ্ছে যে কোনো বলেই স্পর্শ করে না। তুমি একটা টেবিল সরাইছো, এর অর্থ এই না তুমি টেবিলকে হাত দিয়ে স্পর্শ করছো। তুমি যদি অ্যাটমিক লেভেলে যাও, একদম পরমাণু পর্যন্ত তুমি যদি চিন্তা করো, তুমি আসলে টেবিলকে স্পর্শ করো না। এই আর কি। তার মানে কি? স্পর্শ মানে বল আসলে তোমরা যে বা আমরা স্পর্শ করে যে বল ধাক্কা দেওয়া বা এটা আসলে স্পর্শ করি আসলে অ্যাটমিক লেভেলে আমরা কোনো স্পর্শ করিনি আসলে। আচ্ছা, বল বল এখন
নেচার অফ ফোর্স, কয় ধরনের বল হতে পারে, আমরা বিভিন্ন রকমের বলের কথা অলরেডি আমরা জানলাম। তো বল আসলে মূলত 4 রকমের। সেটা হচ্ছে কি মহাকর্ষ বল, যেটা এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, চন্দ্র পৃথিবীর চারপাশে ঘুরছে আকর্ষণ বলের মাধ্যমে। আবার তড়িৎ তড়িৎ চুম্বক বল, বিদ্যুৎ চুম্বকীয় বল যেটা, ঠিক আছে, এটা এক ধরনের বল। আবার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল, এই 4 রকমের বল, ঠিক আছে। অনেক সময় তড়িৎ চুম্বকীয় বল বলকে এটা তড়িৎ বল আর চুম্বকীয় বল দুটো একই বল বলা হয়। আচ্ছা, এই জন্য এটা তড়িৎ চুম্বকীয় বল বলা হচ্ছে। আচ্ছা, এই যে 4টা বল আছে, এটার মধ্যে সবচেয়ে শক্তিশালী বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা কি জিনিস? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে যে তুমি একটা অ্যাটমকে যদি ভাঙো, তার মধ্যে প্রোটন আর নিউট্রন পাবা, তাই না? ওই যে প্রোটন এবং নিউট্রন যে পরস্পরকে ধরে রাখছে কাছে, সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর দুর্বল নিউক্লিয় বল যেটা, আচ্ছা, ওটাই এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয়ার, এটাই সবচেয়ে শক্তিশালী বল। আর তারপরের শক্তিশালী বলটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল। আর তারপরের বলটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সেটা হচ্ছে কি, যে এটাও হচ্ছে ওই নিউক্লিয়াসের মধ্যেই থাকে, সেখানে হচ্ছে বেটা রশ্মি নির্গত হয় অথবা ইলেকট্রন নির্গত হয়। সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে, ঠিক আছে। আর তড়িৎ চুম্বকীয় বল তো জানলাই। তারপর মহাকর্ষ বল যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে আকর্ষণ বলের মাধ্যমে। আবার পৃথিবী তার কক্ষপথ থেকে ছুটে পড়ছে না কেন, তার বাইরের দিকে একটা বল আছে, কারণ ওই গতির কারণে কেন্দ্র বিমুখী যে একটা বল আছে সেটা বাইরের দিকে, আর কেন্দ্রমুখী যে বল আছে মহাকর্ষ বলের ক্ষেত্রে, ঠিক আছে, এই দুইটা ব্যালেন্সড হয়েছে। এই জন্যই এটা হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। আবার চন্দ্র পৃথিবীর চারপাশে ঘুরছে একই কারণে, পৃথিবী চন্দ্রকে আকর্ষণ করছে, যেটা কেন্দ্রের দিকে টেনে রাখছে। আবার চন্দ্রটা বাইরের দিকে ছিটকে পড়ছে না টেনে রাখার জন্য। আর এটা আর ওই বাইরের দিকে যে বলটা কাজ করছে তার গতির জন্য, কেন্দ্রবিমুখী বল, সেটা হচ্ছে ছিটকে পড়ছে না ওই ইয়ার জন্য, টানের জন্য। তো এই 4টা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বলটাই হচ্ছে মহাকর্ষ বল। তো আচ্ছা, মহাকর্ষ বল আর তড়িৎচুম্বকীয় বলের থেকে যে মহাকর্ষ বলটা দুর্বল, সেটার প্রমাণ আমরা একটা বলি। তুমি মনে করে চিরুনিতে যে চুল আশ্রয়ের পরে যে কাগজের টুকরাগুলো উপর দিকে উঠে পড়লো, তো কাগজের টুকরাগুলোকে কি পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে না? অবশ্যই টানছে, কিন্তু সেটাকে অতিক্রম করে, সেটাকে ওভারকাম করে ওই তড়িৎ চুম্বকীয় বলটা কাগজের টুকরাকে উপর দিকে তুলছে, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে মহাকর্ষ বলের থেকে তড়িৎ চুম্বকীয় বল বেশি। আচ্ছা, মহাকর্ষ বলের চেয়ে তড়িৎ চুম্বকীয় বল কত গুণ বড়? সেটা হচ্ছে যে এই এত গুণ, 10⁻36 গুণ, ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। আর দুর্বল নিউক্লিয়ার ফোর্স আমরা অলরেডি বলছি। তবে দুর্বল নিউক্লিয়ার বল কিন্তু মহাকর্ষের বলের মতো দুর্বল নয়, মানে মহাকর্ষের বলের চেয়ে একটু বেশি, কিন্তু বিদ্যুৎ চুম্বক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের চেয়ে কম, ঠিক আছে। কিন্তু মহাকর্ষ এই দুর্বল নিউক্লিয়ার বলটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল থেকে দুর্বল, ট্রিলিয়ন গুণ দুর্বল আর কি, কিন্তু মহাকর্ষের বলের মতো দুর্বল নয়। এটা কোথায় কোথায় থাকে আমি সেগুলো এখানে বলছি, যে মানে এটাও হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। আর নিউক্লিয়াস থেকে যে বেটা রশ্মি নির্গত হয় বা ইলেকট্রন বের হয়, সেটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয়ার বলের কারণে। আর সবল নিউক্লিয়ার বল হচ্ছে আচ্ছা, এই দুর্বল নিউক্লিয়ার বলের রেঞ্জ কোথায় দেখো, 10⁻18 মিটার, ঠিক আছে। এটা কত ছোট, এটা অনেক ছোট, এটা নিউক্লিয়াসের মধ্যে। আবার যেটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা 10⁻15 মিটার, 10⁻18 এর চেয়ে 10⁻15 এটা কিন্তু একটু বড়, ঠিক আছে। তার মানে এটার রেঞ্জ একটু বেশি, -15 আর -18, তার মানে এই দুটার মধ্যে 10⁻15টা একটু বড়, এটা রেঞ্জ একটু বেশি। আচ্ছা, সাম্যতা ও সাম্যতাবিহীন বল, ব্যালেন্সড ফোর্স এবং ইমব্যালেন্সড ফোর্স, ঠিক আছে। ব্যালেন্সড ফোর্স, আমরা বল যে দিক রাশি, এটা তো আমরা অলরেডি জানি। তো একটা বল মনে করে একদিকে কাজ করছে, তার সমপরিমাণ বল যদি তার আমরা বিপরীত দিকে যদি প্রয়োগ করি, তাহলে তো ওই বস্তুটাকে স্থির রাখা যায়, তাই না? তাহলে এটাকে হবে ব্যালেন্সড ফোর্স বলা, ঠিক আছে। সেটা কিরকম? একটা বস্তু মনে করো টেবিলের উপর আছে, টেবিলের উপর স্থির আছে। এটা কিভাবে স্থির আছে?
তাকে পৃথিবীর কেন্দ্রের দিকে মধ্যাকর্ষণের কারণে কেন্দ্রের দিকে টানছে নিচের দিকে, আর টেবিল উপরের দিকে একটা ঠিক সমপরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করছে, ঠিক আছে। এই জন্যই বস্তুটা টেবিলের উপর বসে আছে, ঠিক আছে। এটা হচ্ছে সাম্য অবস্থায় আছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরো এক্সাম্পল তোমরা দিতে পারবা। আচ্ছা, আরো এক্সাম্পল দিতে পারবা কি কি? এখানে দেখো, এই যে একটা বব বব এখানে ঝোলানো আছে একটা সুতা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে উপরের দিকে টান আছে, সরি, প্রথম যেটা নিচের দিকে মধ্যাকর্ষণ জনিত বল নিচের দিকে কাজ করছে, এর ওজন মানে এর ভর এবং ভরকে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে যেটা সেই ওজনটা নিচের দিকে টানছে, আর এই সুতাটা ঠিক সমপরিমাণ টান উপরের দিকে দিয়ে রাখছে, এই জন্য ববটা স্থির আছে, ঠিক আছে। আচ্ছা, এই ডান পাশের চিত্রটাতে তোমরা দেখো যে, আচ্ছা, এটা কিন্তু সাম্য অবস্থায় আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এটা এটা যখন সাম্য অবস্থায়, এটাকে অসাম্য, একটা অসাম্য বল আমরা প্রয়োগ করতে পারি। সেটা কিরকম? মনে করো হাত দিয়ে আমরা এইদিকে আমরা টেনে দিলাম, একটু টেনে দিলাম, তাহলে এটা ইমব্যালেন্স হয়ে গেল। এটা ব্যালেন্সে ছিল, এটা ইমব্যালেন্সড হয়ে গেল, তখন এটা দুলতে থাকলো, ঠিক আছে, তখন আর এটা স্থির থাকলো না। তার মানে এটা ইমব্যালেন্সড বা সাম্যতাবিহীন বল। আচ্ছা, এখানে দেখো, এই যে এটাকে কিন্তু তোমরা সাম্য অবস্থায় রাখতে পারো। দুটা এই এখানে একটা বই আছে, বইটা তার ওজন ওজন দিয়ে নিচের দিকে সে পৃথিবীর মধ্যাকর্ষণ বল দ্বারা নিচের দিকে একটা বল প্রয়োগ করছে এর উপর, আর তুমি দুইটা সুতা দুই দিকে টি1 এবং টি2 টান দ্বারা এটা সাম্য অবস্থায় আছে, ঠিক আছে। এটাকে তুমি এই সুতাটাকে একদম টেনে লম্বা করে একদম সোজা করে ফেলতে পারবা? তোমরা এটা নিজে নিজে ট্রাই করে দেখতে পারো, এটা সোজা করা যায় কিনা। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সটে আমরা ভরবেগ করব, তারপর সংঘর্ষ, আরো অন্যান্য জিনিসগুলো আমরা করব। ধন্যবাদ, ভালো থেকো তাহলে। আসসালামু আলাইকুম।